উনি ঘুমের আগে দেখেন 27, হঠাৎ ঘুম থেকে উঠেই বলেন যে 41%। এই নির্বাচন এই জনগণ, দেশের জনগণ প্রত্যাখ্যান করছে। বিদেশি পর্যবেক্ষক যারা ছিল তারা ছিল ভুয়া। এই ইলেকশনের পরের সন্ধ্যায় আমাদের যারা পর্যটক, আমি পর্যটক বলি, যেসব পর্যটককে নিয়ে এসেছিলেন হাসিনা সরকার, পর্যবেক্ষক না পর্যটক, পর্যটক ওনারা 1 মাস ব্যাপী সোনারগাঁয়ে ওনাদেরকে রাখা হয়েছে এবং অনেক ধরনের আমোদ প্রমোদের ব্যবস্থা। আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ করতে আসা বিদেশিদের নিয়ে টক শোতে কি তথ্য দিলেন, যা আপনারা জানলে অবাক হয়ে যাবেন। আর এইদিকে নির্বাচনকে কেন্দ্র করে কি বললেন খেলাফত মজলিসের নেতারা। তো আজকের ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করবো যে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। ইলেকশনের পরের সন্ধ্যায় আমাদের যারা পর্যটক, আমি পর্যটক বলি, যেসব পর্যটককে নিয়ে এসেছিলেন হাসিনা সরকার, পর্যবেক্ষক না পর্যটক, পর্যটক ওনারা 1 মাস ব্যাপী সোনারগাঁয়ে ওনাদেরকে রাখা হয়েছে এবং অনেক ধরনের আমোদ প্রমোদের ব্যবস্থা করা হয়েছে ওনাদেরকে বিভিন্ন দেশ থেকে। এই যে প্রবাসী যারা থাকেন তারাই এগুলোর ব্যবস্থা করেছেন, ওনাদের বন্ধু বান্ধব পরিচিত কাজে টাজে এক জায়গায় থাকে তাদেরকে পাঠিয়েছেন। তারা নির্বাচন পর্যবেক্ষণের কোনো অভিজ্ঞতা, কোনো এক্সপার্টিস যাদের নাই, তারা এসে এখানে রাশিয়ার পর্যবেক্ষক যেটা বলেছেন আমার কাছে এটা মনে আছে এবং আমি এই ভিডিওটা বারবার দেখি। উনি বলেছেন যে এই ধরনের নির্বাচন শান্তিপূর্ণ ভালো নির্বাচন উনি ওনার জীবনেও দেখেনি। কথা কিন্তু সত্যি, কারণ রাশিয়ার পুটিনের অধীনে যেসব নির্বাচন হয় তার চেয়ে আমার মনে হয় আমাদের নির্বাচন আর একটু ভালো, অ্যাটলিস্ট দেখানোর জন্য হলেও দামি নির্বাচন হলেও কিছুটা। পুটিনের তো একেবারে আমাদের মনে করেন সিলমারা নির্বাচন, সে যেটা সিদ্ধান্ত নেবে এটাই। সে উনি একটা কথাটা বলেছেন, উনি যেটা কোনোদিন দেখেননি। আর চায়নায় কোনো নির্বাচনই হয় না, ওখান থেকে নির্বাচন পর্যটক এসে কি পর্যটক করলেন, কি পর্যবেক্ষণ করলেন আল্লাহ জানেন। আর যারা আমেরিকা কানাডা থেকে এসছেন তারা তো ভালো করে কথাই বলতে পারেন না, এবং তাদের কথার কারণে আমেরিকা এবং কানাডা গভর্নমেন্ট এম্বাসির মাধ্যমে বিবৃতি দিতে বাধ্য হয়েছে যে এরা আমাদের সরকারের প্রতিনিধি না, এটা দেশের প্রতিনিধি। সরি মারুফ ভাই, মানে আপনার কাছে আমার প্রশ্ন যে আপনি জানেন যে আমেরিকার একজন ভদ্রলোক, তার নাম কি জিম কি যেন, একসময় কংগ্রেসম্যান ছিলেন, যেই লোক নারী কেলেঙ্কারির কারণে তার কংগ্রেসম্যান পদ চলে গিয়েছে, যেই লোক ট্রাম্পের নির্বাচনী প্রচারণার সময় ওই নির্বাচনী প্রচারণার টাকা মেরে নিজের পকেটে রেখেছেন, সেই লোক এসে বলতেছেন যে বাংলাদেশের গণমাধ্যম আমেরিকার গণমাধ্যমের চেয়ে ভালো। তার মানে আমেরিকার গণমাধ্যম তার এই যে কেলেঙ্কারির কথা ফাঁস করে দেয়। তো তারপরে আমরা দেখলাম, মানে আপনার কাছে দুটো প্রশ্ন, যে এই আওয়ামী লীগ এইসব লোকগুলোকে আসলে খুঁজে পায় কোথায়? সবসময় দেখবেন যে তারপরে আর্থিক কেলেঙ্কারি এইসব লোকগুলোকে খুঁজে খুঁজে নিয়ে আসে। এবং আরেকটা কথা হচ্ছে যে আপনি একটু আগে বললেন যে এইসব মানে বিদেশি রাষ্ট্রদূতরা, বিদেশি দূতাবাসগুলো যেমন কানাডা, যুক্তরাজ্য, তারপরে যুক্তরাষ্ট্র, তারা বিবৃতিতে বাধ্য হলো যে এরা আমাদের পক্ষ থেকে পর্যবেক্ষণে আসেনি। এটা আমাদের জন্য কতটুকু লজ্জার, চরম লজ্জার। ওই যে একটা কথা আছে না ভাই, রতনে রতন চিনে সুর চিনে, একটা কথা, একটা ওয়ার্ড আমি ইউজ করতে চাই না। এরাও কিন্তু বিশ্বের বিভিন্ন দেশ থেকে খুঁজে পেতে কিন্তু নিয়ে আসে, উগান্ডা থেকে নিয়ে আসে, এবং ওরা ভালো করেই জানে যে এরা কোনো ভালো পর্যবেক্ষক বা ভালো একটা পলিটিশিয়ান আসবে না। এই ভদ্রলোক, জিম ভদ্রলোক, অনেকদিন আগে উনি একবার কংগ্রেস সদস্য নির্বাচিত হয়েছিলেন, কিন্তু ওনার নিজের স্বয়ং অফিসিয়াল স্টাফদের মধ্যে উনি তাদেরকে যৌন নির্যাতনের দায়ে প্রমাণিত হয়, ওনার সদস্য চলে যায়। তারপরে উনি রিপাবলিকান হিসেবে উনি আছেন, উনি কাজ করেন, কিন্তু ওনার কোনো অফিস নাই। এই ভদ্রলোককে খুঁজে বের করে এনে আমাদের যে আছেন, আমাদের কিছু এই আমেরিকার থেকে বাংলাদেশে এসছেন আওয়ামী লীগের নেতা, তারা বোধহয় গোলাপ টোলাপ সাহেবরা, তারাই বোধহয় সরবরাহ করেছেন এদেরকে। ওনারা তো ওখানে অনেকদিন থাকেন। এদেরকে এনে আমাদের লজ্জা লাগে আসলে। বিশ্বাস করেন, জাতি হিসেবে আমরা কোথায় চলে গেছি? আমাদেরকে জনগণের তোয়াক্কা না করে নির্বাচনকে বৈধতা দেওয়ার জন্য পর্যটকদেরকে এনে সোনারগাঁ হোটেলে রেখে 1 মাস ব্যাপী তাদের পিছনে কোটি কোটি টাকা খরচ করে তাদেরকে দিয়ে আমাদেরকে একটা বক্তব্য দিতে হয়, যেটাতে আমার লেজিটিমেসি জড়িত। কেন? জনগণ যদি আপনার সাথে থাকে। আপনি যেই পর্যবেক্ষক আনতেছেন, আপনার ভাষায় পর্যটক, আমার ভাষায় ঠিক আছে আমিও পর্যটকই বলতে চাই, মানে বিদেশ থেকে বিজনেস ক্লাসে আপনি সরকারের টাকা এলেন,
আপনি 5 স্টার হোটেলে থাকলেন, রাজকীয় খানা খাদ্য খেলেন, আপনার সঙ্গে হোস্ট অফিসার, আপনার সঙ্গে সিকিউরিটি গার্ড, তাদের তত্ত্বাবধানে আপনি গেলেন ভোট কেন্দ্রে, গিয়ে বললেন, আসলে ওখানে গিয়ে কি আপনার অন্য কথা বলার সুযোগ আছে? পর্যবেক্ষক কি এইভাবে আসে? মানে এই টাকাগুলো অপচয় করে পর্যবেক্ষক আনলো, নাকি ওই ভাড়াটিয়া পর্যটক নিয়ে আসলো এখানে? এক্স্যাক্টলি, ভাড়াটিয়া পর্যটক কি বলা যায়। কারণ এইবারের নির্বাচনটা কিন্তু আসলে কিন্তু জানেন, জাতির জন্য এবারের নির্বাচনটা হওয়াটা বাঞ্ছনীয় ছিল না, কিন্তু হয়েছে। একদিক দিয়ে জাতির চোখ খুলেছে। আমরা যারা গণতন্ত্রের লড়াই করছি, বিএনপি, জামাত থেকে শুরু করে ৬২টি দল, তাদের গলা রক্ত উঠে গেছে কথা বলতে 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 বলতে। জনসাধারণ কিন্তু আমাদের কথা আগে এত কান দেয়নি। এখন কিন্তু এবার তারা বুঝতে পেরেছে যে এই দল, এই বাকশালী মনোভাবাপন্ন দল, তারা যে কোনো উপায়ে, আপনার ছলে বলে কৌশলে তারা ক্ষমতায় থাকবে। নির্বাচনে আসেনি বিএনপি জামাত, কোনো অসুবিধা নাই, ডামি প্রার্থী দিয়ে দাও। অফিসিয়ালি দেশের প্রধানমন্ত্রী, হোক সে বিনা ভোটের, হোক সে মিডনাইট, উনি গণভবন থেকে নির্বাচন পরিচালনা করেন। উনি এখান থেকে লোকজনকে ডেকে ডেকে, ইসলামিক দলদেরকে, বিভিন্ন দলকে ডেকে ডেকে, ইব্রাহিম সাহেবদেরকে ডেকে ডেকে, ওই যে শাহজাহান ওমরকে ডেকে ডেকে উনি নৌকার মনোনয়ন দেন। এটা কি উনি দেশের প্রধানমন্ত্রী হিসেবে করতে পারেন? পারেন না। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট দলের সভানেত্রী হিসেবে করতে পারেন, সেটা উনি ওনার কেন্দ্রীয় অফিসে করতে পারতেন। গণভবন থেকে উনি নির্বাচন পরিচালনা করেছেন। উনি ঘুমের আগে দেখেন ২৭, হঠাৎ ঘুম থেকে উঠেই বলেন যে ৪১%। এই নির্বাচন এই জনগণ, দেশের জনগণ প্রত্যাখ্যান করছে। বিদেশি পর্যবেক্ষক যারা ছিল তারা ছিল ভুয়া। এই ৭ই নির্বাচন, অনেকে প্রহসনের নির্বাচন বলেন, অনেকে দামি নির্বাচন বলেন, আমি বলি এটা তামাশার একটা নির্বাচন। কেন তামাশা বললাম? ৭ তারিখ থেকে ১১ তারিখ পর্যন্ত নাটক হয়েছে, এই দেশের মানুষ দেখছে, খুব তামসাই দেখছে। কি বলেন? আজকে যে নির্বাচন হয়েছে ৭ তারিখের যে নির্বাচন, এই নির্বাচন এই জনগণ, দেশের জনগণ প্রত্যাখ্যান করছে। এই নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা আসলে তারা একই জাতের। হিন্দুদের একটা দেবতা আছে, তারা বলেন হরিবল, বলতে পারেন না। অনেক সময় সাপরেও বলেন হরি, কোনো সময় ব্যাংকেও বলেন হরি, পদ্মফুলকে বলেন হরি। আমরা ছোটো সময় আমরা দাদা বলতাম, হরিতে বসিয়া হরি, হরি হরি জোফে, হরিকে দেখিয়া হরি, হরিতে লুকায়। একটা আছে, এই দাদা আছে, দুলোক আছে, এটা আমাদের দেশীয় ভাষায় ছিল। একটা নাটক গেছে ৭ তারিখে। সুতরাং এই জাতি এই ৭ তারিখের তামাশা নির্বাচনকে প্রত্যাখ্যান করছে। আমার পরামর্শ, আপনারা পদত্যাগ করেন, আবার পুনরায় এই জনগণের হাতে এই দেশের সব দায় দায়িত্ব আপনার জনগণের কাছে সমঝাই দিন। যেহেতু জনগণ এই নির্বাচনে তারা জয়ী হয়েছে, আমি আমার দেশের মানুষ চায় না খিচুড়ি খায় এবং নানব প্রলোভন দেখিয়েও এদেশের ভোটারদেরকে ভোট কেন্দ্রে নিতে ব্যর্থ হয়েছে সরকার। নৈতিকভাবে এই সরকার পরাজিত হয়েছে। এমন একটি নির্বাচন হয়েছে ৭ই জানুয়ারি, এখানে বিদেশি পর্যবেক্ষক যারা ছিল তারা ছিল ভুয়া। এখানে যে সমস্ত ভোট কেন্দ্রের বাইরে লাইন দেখানো হয়েছে, সে লাইন ভোটারদের লাইন ছিল না, ভুয়া লাইন তৈরি করা হয়েছে। প্রিয় ভাইরা, ৩,০০০ কোটি টাকার যে কনভেনশন, জাতীয় কাউন্সিল, এটা আওয়ামী লীগের একটা কাউন্সিল বলা যায়, এই কাউন্সিলের কমিশনার ছিলেন যিনি প্রধান নির্বাচন কমিশনার, উনি দিনের বেলা ঘুমিয়েছিলেন, ওনার বক্তব্যে উনি প্রকাশ করেছেন। অতএব সিএসির ঘুমিয়ে থাকা নির্বাচন, এই নির্বাচন উনি ঘুমের আগে দেখেন ২৭, হঠাৎ ঘুম থেকে উঠেই বলেন যে ৪১%। অতএব এই ভুয়া নির্বাচন, প্রহসনের নির্বাচন দেশবাসী, বিশ্ববাসী কোনোভাবেই মেনে নেয়নি এবং মেনে নেবে না। অতএব অনতিবিলম্বে এই নির্বাচন বাতিল করুন। সমস্ত দলকে নিয়ে
একটি অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করুন। আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। আপনাদের যদি বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।